অরবিট আইটি সলিউশনসের পক্ষ থেকে বেসিক এইচটিএমএল সিএসএস jQuery পার্ট 2 পর্বে স্বাগত জানাচ্ছি। আমি বজলুর রহমান। গত পর্বে দেখেছিলাম যে আমাদের এরকম একটা লেআউট আমরা ডিজাইন করতে চাচ্ছিলাম, তো এর জন্য আমাদের মার্কআপটা আমরা করে ফেলেছিলাম। index.html পেজে আমাদের মার্কআপটা করে ফেলেছিলাম এবং যে ধরনের ক্লাস ডিভ আমরা ইউজ করেছিলাম সেগুলো আমাদের স্টাইল শিটে সবগুলোর নামগুলো নিয়ে চলে আসছিলাম, কিন্তু এগুলোর প্রপার্টিগুলো আমরা তখন পর্যন্ত ডিফাইন করি নাই। তো আজকে আমাদের এই স্টাইল শিটগুলোর প্রপার্টি ডিফাইন করব এবং আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা আজকে শিখব। তো যেহেতু আমাদের প্রতিটা ওয়েবসাইট ডিজাইনের জন্য কিছু ইমেজেস প্রয়োজন হবে, যেমন লোগো অথবা সোশ্যাল আইকনগুলো, ব্যানার, ব্যাকগ্রাউন্ড, তো এর জন্য আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া ভালো, যেখানে আমাদের ইমেজেসগুলো থাকবে ওয়েবসাইটের জন্য। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইমেজেস। তো এর ভিতরে আমাদের লোগো, ব্যাকগ্রাউন্ড বা যে ধরনের ইমেজ আমাদের ওয়েবসাইটের প্রয়োজনে সবগুলো ইমেজ রাখবো। তো আমি কিছু ডামি ইমেজ আমাদের এই ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আগে থাকতে রেডি করে রেখেছিলাম, এগুলোই আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম এবং আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করবো আমাদের ওয়েবসাইটের জন্য। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য আমাদের এই ইমেজেসের এক্সটেনশন সহ আমি নামটা কপি করে নিলাম এবং আমাদের বডির মধ্যে যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি সেহেতু এটাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড দেন একটা কোলন ইউআরএল এর ভিতরে আমাদের ইমেজেসটা ইউজ করতে হবে, ইমেজেস স্ল্যাশ আমাদের ইমেজেসের নেম এবং একটা কোলন দিয়ে আমাদের HTML এর প্রতিটি লাইন শেষ হয় বা প্রত্যেকটা প্রপার্টিকে ডিফাইন করার পর আমাদের একটা করে কোলন দিতে হয়। এখন যদি এটাকে সেভ করে আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা দেখি তাহলে দেখবো আমাদের ইমেজেসটা আসে নাই। তো ইমেজেসটা না আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে পাথটাকে আমাদের এক্স্যাক্টভাবে ডিফাইন করা হয় নাই। আমাদের পাথটাকে সঠিকভাবে ডিফাইন করতে হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ধরনের ইমেজটা ইউজ করতে চেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। তো এর পরবর্তীতে আমাদের হেডার সেকশন। তো আমরা চেয়েছিলাম যে লোগো, সোশ্যাল আইকন এবং টপ মেনু এই টোটালটা মিলে আমাদেরকে হেডার সেকশন হিসেবে ধরতে চাচ্ছি। তো আমাদের এটার জন্য লোগো এরিয়াতে যদি যাই তাহলে আমাদের এটার ওয়াইড এবং হাইটকে আমরা ডিফাইন করি। ওয়াইড দিলাম আমাদের 500 px এবং হাইটটা সবচেয়ে ভালো হয় যে আমাদের যে ধরনের লোগো আমরা ইউজ করব এটার প্রথমে যদি আমরা হাইটটা দেখে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এরকম একটা দামি একটা লোগো ইউজ করতে, যেটার আমি দেখতে পাচ্ছি যে ডাইমেনশন নিতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হাইটটা এখানে 140 px আছে, তো আমরা এটার বেশি ধরে নিই 150 px আমরা যদি হাইট ধরে নিই। এবং যেহেতু আমাদের পাশাপাশি দুইটা ডিপ রয়েছে, আমরা আবার ডিজাইনের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে হচ্ছে আমাদের একই রোতে দুইটা ডিপ রয়েছে, একটা হচ্ছে লোগোর জন্য আর একটা হচ্ছে সোশ্যাল আইকনের জন্য। যেহেতু আমাদের একই রোতে দুইটা ডিপ যখন এভাবে থাকবে তখন আমাদের লেফট যে ডিপকে এটাকে আমাদের বলে দিতে হবে, ফ্লট লেফট দিতে হবে। তো আমাদের লেফট ডিপটাকে সেক্ষেত্রে আমরা ফ্লট লেফট দেবো, তাহলে সে লেফট সাইডে অবস্থান করবে, বাম পাশে অবস্থান করবে। অথবা আমরা দেখার সাথে আমাদের এখানে ফ্লট লেফট আমরা দিলাম না। এবার আমাদের সোশ্যাল আইকনের ক্ষেত্রে আমাদের এরকম ওয়াইড এবং হাইটকে আমরা ডিফাইন করে দিতে পারি। দিলাম আমাদের যেহেতু এটা আমরা 500 px দিয়েছিলাম
তো স্বাভাবিকভাবে এটা আমাদের 460 ম্যাক্সিমাম যেতে পারে, আমরা 450 পিএক্স দিলাম আর কি, এবং হাইট 150 পিএক্স। তো আমাদের এই ক্যাসকেডিং স্টাইল শিটে আমাদের সোশ্যাল আইকনগুলোর এরিয়ার জন্য এবং লগ এরিয়ার জন্য আমাদের প্রপার্টিগুলো ডিফাইন করছি। এখন আমাদের ইমেজেসগুলো যদি আমাদের index.html এখানে ইউজ করতে পারি, তাহলে দেখি আমাদের অবস্থাটা কী হয়। আমাদের এই পজিশনে আমরা চাচ্ছিলাম যে একটা লোগো ইউজ করতে। তো লোগোর জন্য একটা হাইপার লিঙ্ক অবশ্যই ক্রিয়েট করা প্রয়োজন হয়, যাতে করে আমাদের লোগোটাতে ক্লিক করলে আমাদের এই সাইটের হোম পেজেই আমাদের থাকে আর কি। এর জন্য একটা হাইপার লিঙ্ক আমরা ক্রিয়েট করে নিলাম। অ্যাঙ্কর টেক্সট দিয়ে এটা হাইপার লিঙ্কটা ক্রিয়েট করতে, এটার রুলসটা হচ্ছে যে দেন তারপরে REF অর্থাৎ হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে আমাদের যে ধরনের পেজের যেতে চাচ্ছি অর্থাৎ পেজের নামটা আমাদের এখানে দিতে হয়। যেহেতু আমরা হোম পেজে থাকতে চাচ্ছি, যার কারণে আমাদের এখানে হ্যাশ চিহ্ন দিয়েছি। হ্যাশ চিহ্ন দ্বারা বোঝে যে তুমি হোম পেজেই থাকো। দেন তারপর আমাদের এখানে আমাদের ইমেজটি ইউজ করতে পারি। ইমেজ ইউজ করার জন্য IMG, দেন তারপরে HRC, এবং এখানে আমাদের ইমেজেসের পার্টটা বলে দিতে হবে HRCর ভিতরে। তো আমাদের যেহেতু ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের লোগোটা আছে, সো আমাদের ইমেজেস স্ল্যাশ আমাদের লোগো, এর পরবর্তীতে লোগোর এক্সটেনশন সহ যেহেতু লোগোর নাম হবে, সেহেতু আমি এক্সটেনশন সহ দিয়ে দিলাম। তাহলে এবার যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখি আমাদের লোগোটা পেয়েছে এখানে। ইয়েস, আমাদের লোগোটা চলে আসছে। তো লোগোর পরবর্তী এবং লোগোর এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোম পেজেই থাকছে। তো আমি যদি এখানে অন্য কোনো লিঙ্কও দিতে পারতাম, তাহলে আমাদের অন্য কোনো লিঙ্কে চলে যেত। স্বাভাবিকভাবে এটাই গুড প্র্যাকটিস, আমাদের ওয়েবসাইটের যেখানে আমরা লোগো ইউজ করব এবং লোগোর সঙ্গে সবসময় হোম পেজের লিঙ্কটাই ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের হ্যাশ চিহ্ন দিয়ে রাখবো। এর পরবর্তীতে আমাদের সোশ্যাল আইকন, যেহেতু সোশ্যাল আইকনের প্রপার্টিগুলো আমরা ডিফাইন করছি এবং এখানে আমাদের সোশ্যাল আইকনগুলো দিয়ে দিতে পারি। তো যেহেতু আমাদের অনেকগুলো সোশ্যাল আইকন ইউজ করব, সেই কারণে আমাদের একটু আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে নিলাম। অর্থাৎ লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্ট UL, এবং UL এর ভিতরে আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমাদের লিস্টগুলো দিব আর কি। তো লিস্ট লেখার জন্য LI, এবং এখানে আমাদের সেই ইমেজেসটা দিয়ে দেব, সোশ্যাল আইকনের যে ইমেজেসটা। তো ইমেজেস কীভাবে দিতে সেটা আমরা এখানেই দেখেছি, লোগো যখন ইউজ করছি IMG, তারপর SRC অর্থাৎ স্ক্রিন, এবং আমাদের এখানে সেই ইমেজেসের পার্টটা বলে দেব। তো ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে, দেখি আমাদের সোশ্যাল আইকনটা কী নামে এখানে রয়েছে। আমি এখানে অনেকগুলো সোশ্যাল আইকন নিয়ে আসছি, যেমন টুইটার, ইউটিউব। তো আমরা টুইটারের আইকনটাই নিয়ে প্র্যাকটিস করি। এক্সটেনশন সহ আমি নামটা কপি করে নিলাম। এভাবে নামটা কপি করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। একটা ইমেজ আমি কয়েকবার দিয়ে রাখি। এবার যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের সোশ্যাল আইকনগুলো শো করছে, কিন্তু সোশ্যাল আইকন শো করার কথা ছিল আমাদের, আমরা চেয়েছিলাম এই পজিশনে, কিন্তু এখানে না পজিশনে শো করে আমাদের লোগোর নিচের এই পজিশনে শো করছে, যেটা আমাদের জন্য এক্সপেক্টেড ছিল না। তো এটা কেন শো করছে? এটা শো করছে যে আমি এই ডিপকে বলে দিই নাই যে এ লেফটে অবস্থান করার পর রাইট সাইডে আরও কিছু জায়গা রাখবে, সেখানে অন্য কোনো ডিপকে সে বসার সুযোগ দেবে, যে প্রপার্টির কথা আমি এর আগেই বলেছিলাম। তো এখন যদি আমি লগো এরিয়াকে যদি আমি বলি যে ফ্লট লেফট, FLOAT ফ্লট LEFT লেফট, তাহলে আমাদের লোগো এরিয়াটা কী হবে? লোগো এরিয়াটা আমাদের বাম পজিশনে দখল করে নেবে এবং রাইট সাইডে আরও কিছু জায়গা অন্য একটা ডিপকে বসার সুযোগ দেবে। তো এবার যদি আমি সোশ্যাল আইকনকে ফ্লট লেফট বলে দিই,
তাহলে সে কিন্তু বাম পাশে আমাদের লোগো এরিয়া এবং ডান পাশে আমাদের সোশ্যাল আইকনগুলো শো করছে। এক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম রয়ে গেছে, যেমন সোশ্যাল আইকনগুলো সাধারণত একটার পাশে আর একটা থাকে, কিন্তু আমাদের এখানে কি হয়েছে, একেবারে লিস্ট আকারে শো করছে এবং তার আরেকটা এখানে আমাদের একটা ডট চিহ্ন রয়ে গেছে, যেটা মূলত লিস্টের তৈরি হয়ে গেছে আর কি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিস্টগুলোকে বলে দিতে হবে সোশ্যাল। একটু দেখি আমরা যে আমাদের সোশ্যাল ডিবের ভিতরে আমাদের একটা ইউএল ইউজ করছি, তারপর আমরা এলআই ইউজ করছি। তো সোশ্যাল ডিবের ভিতরে যেহেতু আমরা ইউএল ইউজ করছি, এই কারণে আমাদের এখানেও প্রথমে সোশ্যাল, তারপরে আমাদের ইউএল লেখার পর আমি যদি এখানে যদি বলে দেই যে লিস্ট স্টাইল নাম, তাহলে আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে যে লিস্টগুলো রয়েছে এগুলো আমাদের রিমুভ হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের লিস্টের পরে হচ্ছে আমাদের আমরা চাচ্ছিলাম যে এই লিস্টগুলো আমাদের ঠিক উপরের নিচে শো না করে পাশাপাশি শো করুন। তো এটারও আমাদেরকে HTML-এ আমরা ডিফাইন করে দিতে পারি। এটার জন্য সোশ্যাল ইউএল-এর ভিতরে যেহেতু এলআই আছে সেহেতু আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে যে সোশ্যাল, তারপরে ইউএল, তারপরে হচ্ছে এলআই। এখন যদি আমি বলে দিই যে প্লট লেফট, তাহলে সে আমাদের রিফ্রেশ করার আগেই বলে নিই যে আমাদের এই যে এই সোশ্যাল আইকনগুলো ফ্লটে বাম পাশে বসে ডান পাশে থেকে আরেকটা বসার সুযোগ করে দেবে। এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই সোশ্যাল আইকনগুলো পাশাপাশি বসছে। তো এভাবে আমাদের হেড সেকশনের কাজটা অর্ধেক প্রায় হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের রয়েছে হচ্ছে যে টপ মেনু, যদিও টপ মেনু আমাদের হেড সেকশনের মধ্যে নিয়ে আসছে। তো এবার আমরা টপ মেনুর কাজটা করে ফেলি। টপ মেনুর জন্য আমাদের চাইলে আমাদের মেনু বারের জন্য একটা ইমেজেস ইউজ করতে পারি, অথবা নাও ইউজ করতে পারি, আর অন্য কোনো কালার ইউজ করতে পারি। তো আমরা ইমেজেস ইউজ করতে চাচ্ছি। ইমেজেস ইউজ করার জন্য আমাদের এর আগে দেখেছি কিভাবে ইমেজেস ইউজ করতে হয়। তো কপি না করে আমরা কোড লেখার প্র্যাকটিস করি, এটা হচ্ছে কোড প্র্যাকটিস। URL ইমেজেস স্ল্যাশ, এবার আমাদের টপ মেনুর জন্য বা নেভি বারের জন্য যে ধরনের ইমেজটা আমরা ইউজ করতে চাচ্ছিলাম এই ধরনের ইমেজটা আমরা নামটা আমরা এখানে দিয়ে দিই। এবং এখানে আমাদের ওয়াইড হাইটটা বলে দিতে হবে যে আমাদের এটার ওয়াইডটা কত। তো স্ট্যান্ডার্ড আমাদের টোটাল স্ক্রিনটা ওয়াইড 960 পিক্সেল জুড়ে আমাদের নেভি বারটা চাচ্ছি, এবং হাইটটাও আমাদের বলে দিতে হবে। তো হাইট সাধারণত আমাদের ইমেজেসটা একটু দেখে নেই যে আমাদের ইমেজেস রয়েছে হচ্ছে যে 21। তো একেবারে 21 তার হবে না, আমাদের একটু বেশি নিতে হবে আর কি। আমরা যেহেতু আমাদের এখানে হোম, অ্যাওয়ার্ডস, আমাদের প্রোডাক্ট এই ধরনের বিভিন্ন ধরনের মেনু বার তৈরি করতে চাচ্ছি, যেখানে আমাদের বিভিন্ন ধরনের লিঙ্ক থাকবে পেজের নাম সহ। সো আমাদের এটার জন্য একটু হাইটটা বেশি নয় ভালো। এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইমেজেসটা শো করছে না। শো না করার পিছনে কারণ হচ্ছে যখনই আমাদের ইমেজেস শো করবে না এভাবে, তখন বুঝতে হবে হয় আমি ইমেজেসের নামটা ভুল করেছি অথবা ইমেজেসের পাথটা ভুল করেছি। তো আমাদের এখানে ইমেজেসের পার্টটাই আমরা ভুল করেছিলাম, এর জন্য শো করছে না। তো এবার দেখা যাচ্ছে আমাদের ইমেজেসটা শো করছে, বাট আমাদের ইমেজেসটা শো করার কথা ছিল আমাদের এই পজিশনটাতে, অর্থাৎ লগো এবং সোশ্যাল আইকনের পরে আমাদের ইমেজেসটা শো করার কথা ছিল, কিন্তু সেটা শো করছে আমাদের উপরে। এটার কারণ হচ্ছে যে আমাদের হেডার সেকশনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। দেখেন আমাদের হেডার সেকশনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম।
একটা হচ্ছে টপ হেডার রাখছিলাম, তার পরবর্তীতে আমাদের টপ মেনু বা মেন মেনু রাখছিলাম। তো টপ হেডারে আমাদের লোগো এবং সোশ্যাল আইকনগুলোকে বসিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু এটার জন্য কিন্তু আমি কোনো হাইট বলে দিই নেই, যার কারণে এটা কতটুকু হাইট নেবে এটা যদি আমি ডিফাইন করে দিতাম, এটা যদি বলে দিতাম, তাহলে সে ততটুকু হাইট নেওয়ার পর পরের ডিপটা ঠিক তার নিচে বসতো। তো এটার জন্য আমি যদি এবার হাইটটাকে ডিফাইন করে দিয়ে আসি, টপ হেডারের 150 পিক্সেল, তাহলে দেখতে পাবো যে আমাদের 150 পিক্সেল পর্যন্ত হাইট নিয়ে এর পরবর্তীতে আমাদের ন্যাপ বারটা আমাদের এখানে সুন্দরভাবে শো করছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন ধরনের হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আছে, যে ধরনের পেজের লিঙ্কগুলো চাচ্ছি সেগুলো আমাদের এখানে দিতে। তো এটা দেওয়ার জন্য আমাদের ঠিক আগের মতোই যে আমাদের কিছু আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে নিয়ে আমাদের ইউএলের ভিতরে থাকবে হচ্ছে আমাদের এলআই, এখানে আমাদের হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এরকম অনেক ধরনের পেজ আমাদের থাকতে পারে। এবার যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে এই পেজের যে নামগুলো সেগুলো আমাদের শো করছে। তো এটা পরপর নিচে শো করছে এবং সামনে একটা বুলেট চলে আসছে। এটা কেন আসছে সেটা আমরা যখন আমাদের এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়েছিলাম তখনই আমাদের এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। কেন হয়েছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের যে আনঅর্ডার্ড লিস্ট যেটা রয়েছে সেখানে আমি লিস্ট টাইপটা নান এটা বলে দিই না, ফলশ্রুতিতে সেখানে একটা বুলেট নিয়েছে। তেমনি আমাদের যে একটা লিস্টের পর আরেকটা লিস্ট, এটা বাম পাশে বসে রাইট পাশে আরেকটা লিস্টকে বসার সুযোগ করে দেবে, অর্থাৎ এখানে যে ক্ষেত্রে আমরা যেটা করছিলাম ফ্লট লেফট, এই কাজটা আমাদের এখানে করি নাই বিধায় আমাদের এখানে একটার পর একটা নিচে শো করছে। এই প্রপার্টিগুলো যদি আমি ক্যাসকেডিং স্টাইল শিট বা সিএসএসে যদি বলে দিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এখানে পাশাপাশি শো করবে। তো সেই কাজটা আমরা চলুন এখন করি। ঠিক আগের মতোই, যেহেতু আমাদের এই আনঅর্ডার্ড লিস্টটা টপ মেনুর আন্ডারে ছিল, যার কারণে আগে প্রথমে আসবে টপ মেনু, তারপরে ইউএলের পরে আমাদের এখানে বলে দিতে হবে লিস্ট স্টাইল না। এবার যদি আমি রিফ্রেশ দিই, ডেফিনেটলি আমাদের এই পাশের বুলেটগুলো রিমুভ হয়ে যাওয়ার কথা, যদি আমি কোডে ভুল না করি। দেখেন আমাদের বুলেটগুলো রিমুভ হয়ে গেছে। এখন চাচ্ছি আমাদের হোম বা প্রত্যেকটা নাম একটার পাশে আর একটা শো করতে। সেটার জন্য আমাদের লিস্টকে বলে দিয়ে আসতে হবে যে ফ্লট লেফট অবস্থান করতে। এলআই ফ্লট লেফট, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই পেজগুলো বা টেক্সটগুলো আমাদের পাশাপাশি শো করছে, কিন্তু খুবই ক্লোজড হয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা একেবারে লেগে গেছে। তো এটার জন্য যদি আমাদের এখানে একটু মার্জিন লেফটটা দিয়ে রাখি, তাহলে এটা বেশ একটু দূরে সরে গেছে। তো এ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। আমাদের আগামী পর্বে দেখব যে আমাদের ব্যানার এবং প্রোমো এরিয়াগুলো বা ফুটারগুলো কীভাবে ডিফাইন করা যায়। কারণ আজকে যদি আমি আরও খুব বেশি সময় নিই তাহলে আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। সবাইকে আগামী পর্বের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।